ব্যালকনিতে দাঁড়িয়ে শায়ক। অফিস বেরোবার সময় হয়ে গেছে, কিন্তু সামনের রাস্তায় হইচই শুনে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে পড়ল। একটা ট্রাক দাঁড়িয়ে, কাপড়ে মোড়া নানান আকৃতির জিনিস নামছে। মজুর গোছের দুটো লোক পা চালিয়ে দম নিয়ে নিয়ে জিনিসপত্রগুলো ধরাধরি করে নামিয়ে সোজা ঢুকে পড়ছে ভিতরে। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন সোজা টান টান চেহারা দুধ সাদা চুলের প্রৌঢ়। খড়খড়ে গলায় নির্দেশ দিয়ে চলেছেন, আস্তে, সামলে, এই উজবুক, ওটা ওভাবে ধরে। আরে, তোর মাথায় বুদ্ধি নেই? গাড়ল দুজন মিলে ধর, আড়াআড়ি করে ঢোকা। কি মুশকিল এদের নিয়ে। শায়কের হাসি পাচ্ছিল। কি আশ্চর্য, কুলি মজুরদের কাজ শিখিয়ে দিতে হবে। বুড়ো এমন এক্সাইটেড হয়ে পড়ছে যে পারে তো নিজেই পাহাড় সমান জিনিসগুলো ঘাড়ে তুলে নিয়ে যায়। ঠিক তখনই এক পা দুপা করে এগিয়ে এসেছে অয়ন। ব্যাটা সব জায়গায় নিজের হিরোইজম দেখাতে যাবে। পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছে স্টাইলে, কথা বলছে মাথা দুলিয়ে। শায়ক ভিতরের ঘরে ফিরতেই যাচ্ছিল, তার আগেই মার ডাক, বাবাই, খেতে দিয়েছি। ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে দিয়েছে মা। আজ সকালে বাজার থেকে ইলিশ এনেছিল বাবা, তার পাতলা কালো জিরে ঝোল। শার্টের হাতা গোটাতে গোটাতে শায়ক চেয়ার টেনে বসলো। ওয়াও মম, সো নাইস। ভাপে করনি কেন? এত তাড়াতাড়ি হয়? রাতে করব। সামনে চেয়ারে বসে শায়কের মা কাকলি বললেন, সামনের বাড়িতে লোক এলো তাহলে? হুম, অজয় জেঠুরা তো কবে থেকে বিক্রি চেষ্টা করছিল। দালাল লাগিয়েছিল প্রায় বছর দেড়েক হলো। দামে মিলছিল না। তা ভালোই হয়েছে, ওরা যখন বরাবরের জন্য ইউকেতে সেটেল হয়ে গেছে, তখন আর কলকাতার এঁদোগলিতে বাড়িটা ফেলে রেখেই বা কি করতো। তা তো বটেই, তবে যে এসেছে মনে হচ্ছে হেব্বি খিটখিটে। কি করে বুঝলে? বোঝা যায় মাদার, গ্রে ম্যাটার থাকলেই বোঝা যায়। তবে শুনছিলাম বাড়িতে তিনজনের বাস, বুড়ো তার ছেলের বউ আর নাতনি। বেসিনে মুখ ধুতে ধুতে শায়ক বলল, তোমাকে কে রিপোর্টিংটা করলো? মেনকা, ওকে কাজের জন্য বলেছেন। বাড়িতে তো ওদের আসা যাওয়া হচ্ছিলই, কাজ চলছিল না তখন। আমিও দেখেছি, বুড়ো ছেলের বউটি বেশ মিশুকে, আর নাতনিটাও। ভদ্রলোকের ছেলে অল্প বয়সে মারা যান। হতে পারে সেই জন্য। কোনো সেই জন্য নয় মা, এক একজনের স্বভাব থাকে দুনিয়া শুদ্ধ লোককে গাড়ল ভাবা, আর নিজেকে বুদ্ধিমান। উনি সেই গোছের। তোয়ালেতে মুখ মুছে বেরিয়ে পড়ল শায়ক। একতলায় যখন নেমেছে তখন ওই একই পর্ব চলছে। শায়ক নামতে ভদ্রলোক ওর দিকে তাকিয়ে বুঝি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু সেই সময় শায়কের হাতের ডাকযন্ত্রটি গেয়ে উঠল, হয়ে নিউ কল সেনেরিটো। সঙ্গে সঙ্গে ভদ্রলোকের মুখের মাজা রংটা বেগুন রঙা হয়ে গেল। শায়ক খেয়াল করেছে, মোবাইল কানে চেপে কথা বলতে বলতে শায়ক চলে গেল ভদ্রলোকের পাশ দিয়ে। সেদিন ছিল শুক্রবার, যেদিন 48 নম্বর বাসন্তী চ্যাটার্জি লেনে নতুন বাসিন্দারা এলেন। আজ রবি। শায়কের প্রতি রবিবার পাড়ার ক্লাবে আসার নেশা। সেই ছোট্টবেলার ক্লাব। এখনো ক্লাবটা টিকে রয়েছে পাড়ার ছেলেগুলো আর প্রবীণদের আগ্রহে। রোজই খোলা হয়। ক্যারাম, ব্রিজ, টেবিল টেনিস এসব খেলা হয়। সঙ্গে চলে চুটিয়ে আড্ডা। বাঙালির আড্ডা আর কি। কখনো পলিটিক্যাল তরজা থাকে তুঙ্গে, কখনো ফুটবল তো কখনো ফিল্ম। আবার সমাজে কোনো ঘটনার জেরে কি পরিবর্তন এলো, রাজনৈতিক নেতাদের এক একটা সিদ্ধান্তের পরবর্তীকালে সমাজের কি পরিবর্তন হলো, এসবে সরগরম থাকে মহল। প্রবীণ নবীন যুগ্মভাবে নেমে পড়ে ড্রনে। তবে শায়ক রোজ আসার সময় পায় না। এমবিএ করার পর ব্যাংকে চাকরিটা পেয়ে গেল কলকাতার মধ্যেই, তাই সময় হয় না রোজ আসার। তবে সেই কোন ছোটবেলার অভ্যাস তা কি ছাড়তে পারে? তাই সপ্তাহে যে একটা দিন ছুটি পায় চলে আসে ক্লাবে। ক্লাবে এসে তর্ক বা আড্ডায় খুব একটা যোগ দেয় না, তবে এক পাশে রাখা ক্যারামটার সামনে দাঁড়িয়ে পড়ে। জুটে যায় কেউ না কেউ। রাত পর্যন্ত চলে শট ছোড়া। আজও তাই এসেছে, মন দিয়ে খেলছিল। লাল ঘুঁটিটাকে তেড়ছা ভাবে মারল নীল ঘুঁটিতে। ঠিক তখনই ডাকলেন জয়ন্ত জেঠু, এই শায়ক, একবার এদিকে আয় তো বাবা। চোখ তুলে শায়ক দেখে ক্লাব ঘরে ঢুকতেই ডান দিকের দেওয়াল ঘেঁষে যে পরপর বেঞ্চগুলো রাখা, সেখানে বসেছিলেন জয়ন্ত জেঠু, আকাশ কাকা। এখন বোধহয় এলেন ওই ভদ্রলোক যার সঙ্গে গত শুক্রবার অমন রাঙা চোখে চোখাচোখি হয়েছিল।
তার জয়ন্ত জেঠু সেই কোন ছোটবেলা থেকে চেনা জানা, বরাবর স্নেহ করেন, খোঁজ খবর নেন। তাই উনি ডাকলে তো আর মুখ গোঁজ করে বসে থাকা যায় না। তাই আস্তে উঠে গেল ওদের সামনে। জয়ন্ত জেঠু সামনে বসা প্রবীণ ভদ্রলোকের দিকে হাত দেখিয়ে বললেন, এই যে ইনি হলেন হারাধন মিত্র, আমাদের পাড়ায়। জয়ন্ত জেঠুর কথার মাঝেই আবার বেজে উঠল, হোয়েন ইউ কল মি সেনেরিটো। সায়ক এবারও খেয়াল করলো ভদ্রলোকের মুখের বার্ধক্য যেন আরো প্রকট হয়ে উঠল। উনি কেমন খিঁচিয়ে উঠলেন যেন। সায়ক মনে মনে ভাবল, বোধহয় এই ইংলিশ গানের রিংটোনটাই ক্যাচালটা করছে। কানে ফোন চেপে ক্লাব ঘর থেকে বেরিয়ে আসতে হলো সায়ককে। কলেজের শুভ্রনীলের ফোন। ধরলে 40 মিনিটের কমে ছাড়ে না। তার উপর খিস্তি খেউড়ে ভরা থাকে ওর কথা। ওর সঙ্গে তাল মিলিয়ে সংলাপ চালাতে গেলে যে দু একটা চমকপ্রদ শব্দ জিভ আলগা করে বেরিয়ে আসবে না তার কি কোনো গ্যারান্টি আছে? আর তখন যে ওই ভদ্রলোক হার্ট ফেল করবেন। পাশে আরো প্রবীণরাও ছিল অবশ্য। যাক, আলাপচারিতা করা হলো না। বেরিয়ে এলো সায়ক। সোমবার ব্যাংক থেকে ফিরেছিল বাসে। বেশ ভিড় ছিল। এমনিতেই অফিস টাইমে রাশ থাকে। তেমন গরম। হাঁসফাঁস করছিল ভিড়ের মাঝে। শার্টের বোতাম কটা আলগা করে জানলার হাওয়া পেতে ঝুঁকেছে। নজর পড়ল ওই ভিড়ের মাঝে একটা মেয়ের উপর। বেঁকে হয়ে রয়েছে। পিছনে জগদ্দল পাহাড়ের মতন একটা লোক এমন ঠেলা মেরে রেখেছে যে সোজা হতে পারছে না সে। তবে লোকটার ভঙ্গিমায় অশ্লীলতা স্পষ্ট। মেয়েটা অস্বস্তিতে। ছোট থেকে এসব একেবারে সহ্য করতে পারে না সায়ক। সেই ক্লাস 5-এ একবার বাসে উঠেছিল ছোট মাসির সঙ্গে। আর ছোট মাসিকে এভাবে অপদস্থ হতে পরিষ্কার দেখেছিল। অনেকটা ছোট ছিল, বোঝেনি তখন, কিন্তু দৃশ্যটা মনে এমনভাবে গেঁথেছিল যে এরকম কিছু দেখলে মাথাটা গরম হয়ে যায়। আপনি এদিকটায় আসুন, মেয়েটিকে বলল সায়ক। যা ভিড়, অস্ফুটে বলল মেয়েটি। সত্যি প্রচণ্ড ভিড়। এখান থেকে একটু সরা মানে সেখানকার অধিকারচ্যুত হয়ে যাওয়া। তবু সরে এসে সায়ক মেয়েটিকে সরিয়ে লোকটার সামনে দাঁড়াতেই লোকটা পিং পং বলের মতন সরে গেল। সায়ক মেয়েটিকে গার্ড দেওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে। দুটো স্টপেজ পর বাস হালকা হতে জানলা দিয়ে হাওয়া ঢুকছিল ফুরফুরিয়ে। আপনি কোথায় থাকেন? মেয়েটি হেসে জিজ্ঞেস করলো। এর পরের স্টপেজেই নামবো, বলল সায়ক। মেয়েটি বেশ অবাক হয়েছে। আমিও তো নামবো। যাক, দুজনের গন্তব্যস্থল তবে এক, হেসে বলল সায়ক। বাস থামতে দুজন নামলো একসঙ্গে। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে সায়ক বলল, আপনি কোন দিকে যাবেন? 48 নম্বর বাসন্তী চ্যাটার্জি লেন। চোখ তুলে সায়ক বলল, আপনি কি নতুন? ওই থেমে থেমে বলে চুপ করে গেল সায়ক। হুম, নতুন এসেছি। হারাধন মিত্র আমার দাদু। অবাক হলো সায়ক। এত সফট স্পোকেন মেয়ের অমন খড়খড়ে দাদু? কানের পাশে চুলগুলো গুঁজতে গুঁজতে মেয়েটি বলল, আমার নাম অপর্ণা, অপর্ণা রায়। গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। এখন কম্পিউটারের একটা কোর্স করছি। মাথা দুলিয়ে অপর্ণা বলল, আজ চলি। আপনি আমাদের বাড়িতে একদিন আসবেন কেমন? মাথা নাড়ল সায়ক। আস্তে আস্তে উঠে এলো দোতলায়। হাত মুখ ধুয়ে এখন বিছানায়। কয়েকটা খুচরো কথা, এক টুকরো হাসি, এতেই যেন মনে হচ্ছে বুকে বুলেট লেগে গেল মেয়েটা। এমন কি হয়েছিল কলেজের হট পামেলাকে দেখে? 12-এর ইংলিশ ম্যাডাম সঞ্চারীকে দেখে? হতো তো তখনও কিছু কিছু, কিন্তু এমন ঘায়েল তো হয়নি বাবা জীবন। বারবার চোখে ভাসছে হাসিটা। সামনের দাঁতটা একটু ভাঙা। এলোমেলো চুলগুলো কেমন দুরন্ত। নাকটা টিকালো। চোখের চাহনিতে অমায়িক আন্তরিকতা। সায়ক মনে হয় ডুবে যাচ্ছে। কোথায় ডুবছো সায়ক? তা কি আর জানে। তবে আপাতত ডোবার জন্য এই ফিলিংসটাই যথেষ্ট। ঘুমের মধ্যে সায়ক সর্ষে ক্ষেতের ভিতর দৌড়ে দৌড়ে হাঁপিয়ে পড়েছিল। সবে অপর্ণার কোলে মাথা রেখে শুয়েছে। অপর্ণার ডিফারেন্ট লেন্থের কোঁকড়া চুলগুলো কপালে আর গালে এসে সুড়সুড়ি দিচ্ছিল। হেসে হেসে গালে হাত বোলাচ্ছিল সায়ক। তখনই বিশ্রী গার্গেলের আওয়াজে ঘুম ভাঙল। গালে সুড়সুড়ি দিচ্ছিল খাটের পাশে ঝোলানো পশমের ওয়াল হ্যাঙ্গিং থেকে অর্ধেক ঝুলে পড়া লেসটা। ফ্যানের হাওয়ায় সে নৃত্য করছিল, আর সায়ক নাচাচ্ছিল। থু! কানে চাপা দিল সায়ক। কোন উজবুক সকাল সকাল এমন থুতু ছেটাচ্ছে রে? মনে মনে বলে খাটের পাশে জানলাটা দিয়ে মুখ বাড়িয়ে দেখে। সামনের বাড়ির, মানে হারাধন মিত্রর বাড়ির সামনে চাতালটায় দাঁড়িয়ে বুড়ো গার্গেল করছে।
পজ করে মুখ দিয়ে ফোয়ারা ছেটালো। বাপরে, কি গলা তেজ মাইরি! সায়কের মনে হচ্ছিল একটা ফাঁস গলার মধ্যে এসে বসেছে। টেরিবিল! দরজার কাছে এসে চেঁচালেন কাকলি, সায়ক, আজ বলেছিলি না তোর ব্যাংক বন্ধ? তোর বাবা সেই কোন সকালে গেল মেদিনীপুর কোর্টের ব্যাপারে। তোর না কথা ছিল সকাল সকাল বাজারটা করার? আর কখন উঠবি তুই? কখন বাজার করবি? বলি আমি রান্নাটা কখন চড়াবো? হুঁশ ফিরল সায়ক কুমারের। এরকম একটা প্ল্যান তো ছিল। তাড়াতাড়ি উঠে বাথরুমের কাজ সারে রান্নাঘর থেকে বাজারের থলিটা নিয়ে বেরিয়ে পড়ল। বাজারে এসে বেশি ঘোরাঘুরি মোটেই পছন্দ নয়। মাংসের দোকানে এসে দাঁড়িয়েছে। 2 কিলো মুরগি কিনল। পেঁয়াজ আদা রসুন কিনেছে। ভাবলো টমেটো নেবে। আর ব্যাস, টমেটো কিনতে গিয়ে বিপত্তি। দাঁড়িয়ে রয়েছেন হারাধন। সায়ক স্লো মোশনে হাসল। ভদ্রলোক গম্ভীর। টমেটোর প্লাস্টিকটা নিয়ে সায়ক কি বলবে ভাবছিল। ঠিক তখনই ওই এক রোগ। হয়ে নিউ কল মি সেনেরিত। সায়ক নিজের ফোনে রিংটোনে ঘাবড়ে গেছে। এখনো টোনটা চেঞ্জ করলে না কেন? ভদ্রলোক বললেন, তুমি ওটি ছাড়া বের হও না? ঢোক গিলে সায়ক বলল, মা ফোন করেছে। মোবাইল কানে চেপে আবেগে বলল, বলো মা। কি কাঁচা লঙ্কা? ফুল ঝাড়ু? হ্যাঁ হ্যাঁ, সব আনবো সব। মোবাইল রেখে বলল, এই জন্যই রাখি, কখন কি দরকার পড়ে না পড়ে। আমাদের সময় কি আর আমরা বাজার করতাম না? হ্যাঁ, আমি বিশেষভাবে ওই যন্ত্রটাকে অপছন্দ করি। এই স্মার্টফোন মানুষকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। মানুষ এখন আত্মমগ্ন হয়ে রয়েছে। রাবিশ! মুখ খিঁচিয়ে শেষের কথাটা বললেন হারাধন বাবু। কেমন যেন রাগ হলো ওনার মুখটা দেখে। নিমেষে উপে গেল অপর্ণা। গম্ভীর হয়ে গেল সায়ক। বলল, যুগের সঙ্গে চলতে গেলে বদলে যাওয়া যুগে টেকনোলজিকেও অ্যাকসেপ্ট করতে হবে। আপনি শুধু খারাপ দিকটা দেখছেন, এর ভালো দিকটা তো দেখছেন না। থাক, আমায় এই বয়সে আর তোমার কাছ থেকে জ্ঞান নিতে হবে না, বুঝলে ছোড়া? গটমটিয়ে হাঁটা দিলেন হারাধন মিত্র। হেলে দুলে বাড়ির পথে পা বাড়ালো সায়ক। মনে মনে বলল, ডিয়ার সায়ক, ক্লোজ অপর্ণা চ্যাপ্টার। কিন্তু ক্লোজ করতে চাইলেই কি আর ক্লোজ করা যায়? নেমন্তন্ন এলো মিত্র বাড়ির থেকে। পাড়ায় এসে গৃহপ্রবেশের অনুষ্ঠান হয়েছিল ঠিকই, কিন্তু তখন ওরাও নতুন, মানুষজনও ওদের কাছে নতুন। তাছাড়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভিড়ে পাড়ার লোকের সঙ্গে তেমন আলাপ পরিচয় হয়নি। তাই এটা সীমিত সংখ্যক পাড়ার লোককে নিয়ে একটা মিনি গ্যাদারিং। কাকলি শাড়ি পরছিল আয়নার সামনে দাঁড়িয়ে। সায়ক শুয়ে গড়াচ্ছিল। বাবা নেই, এখনো মেদিনীপুরে আছে। কাকলি যাবেন। সায়ক কিছুতেই বুঝতে পারছে না কি করবে। যাওয়ার ইচ্ছে আর অনিচ্ছে দুই প্রবল জোরালো। খাটে শুয়ে মাকে দেখছিল। কাকলি বললেন, রেডি হ সায়ক, না গেলে কেমন দেখাবে। বাড়িতেই যখন আছিস। পাড়ার সবাই যাচ্ছে, লোককে কখনো অসন্তুষ্ট করতে নেই। নে চল। গা ঝাড়া দিয়ে উঠেই পড়লো শেষমেশ। কি আর করা, গিয়ে নয় দেখাই যাক। ওদের বাড়িতে ঢুকতেই বড় বৈঠকখানা। সেখানেই পাতা চেয়ার। পাড়ার অনেকে এসেছে। তবে তদারকি করছে অয়ন। হারাধন বাবু তো অয়নকে একেবারে ডান হাত করে ফেলেছেন। অয়নও চাবির পুতুলের মতন উনি যা বলছেন করছেন। হারাধন বাবু যথারীতি সায়কে গুরুত্ব দিল না। ভুরু কুঁচকে এমন ভাবে তাকালো যেন সায়ক অবাঞ্ছিত। ওখানেই মাথাটা জ্বলে যাচ্ছিল, কিন্তু ঠান্ডা করলো আর একজনের শীতল হাসি। ট্রেতে শরবত নিয়ে এসেছিল অপর্ণা। গোলাপি সালোয়ারে খোলা চুলে কি মিষ্টি লাগছিল। সেদিন স্বপ্নেও ঠিক এরকমই কি দেখেনি ওকে? মিষ্টি করে হেসে অপর্ণা বলল, আপনি এসেছেন দেখে যে কি খুশি হয়েছি। আমার আপনাদের বাড়ি যাওয়ার খুব ইচ্ছে ছিল। মাকে বলেছিলাম, যখন কাকলি আন্টিদের বাড়িতে যাবে আমায় বলো, কিন্তু এমন আটকা পড়লাম। অপর্ণার হাত থেকে শরবতের গ্লাসটা নিল সায়ক। বলল, আমি কিন্তু সময় বার করে ঠিকই এসেছি। চাইবো আপনিও একদিন আসবেন। শিওর? আসলে কি জানেন তো, আমি এখন ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছি। প্রথম প্রথম তো, তাই একটু টেনশন থাকে। তারপর সময়টাও ব্লক হয়ে যায়। ওয়েল, তবে চাকরি হয়ে গেলে তো একটা ট্রিট চাই। আপনার কথাই যেন হয়। তবে আপনি একটা ট্রিট নিশ্চয়ই পাবেন, মনে থাকে যেন। হাসল অপর্ণা। সেই সময় অপর্ণাকে হাঁকলেন হারাধন। অপর্ণা উঠে যেতে উনি বললেন, এই আমার একমাত্র নাতনি অপর্ণা। গ্রাজুয়েশন শেষ করে কম্পিউটার কোর্স করছে, সঙ্গে ইন্টারভিউও দিচ্ছে। ওনার সঙ্গে আগেই পরিচয় হয়েছে। এগিয়ে গিয়ে অয়ন বলল,
ইনফ্যাক্ট কালকেও আমরা কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে কথা বলছিলাম, আর বলছিলাম আগের দিনগুলোই ভালো ছিল। কম্পিউটার এসে মানুষকে অচল করে দিল। এই এক্কেবারে আমার মনের মতন কথা বলেছ অয়ন। শেষ করে দিল আজকালকার ছেলে ছোকরাগুলোকে, শেষ করে দিল ডিজিটাল দুনিয়া। এটা আপনি ঠিক বলছেন না মিস্টার মিত্র, সায়ক বলল। সঙ্গে সঙ্গে বুড়োর মুখের ভাঁজ স্পষ্ট হলো। সায়ক চেয়ারটা ওদের দিকে ঘুরিয়ে নিল। সব জিনিসেরই গুড এফেক্ট আর ব্যাড এফেক্ট থাকে, বাট ডিপেন্ড করছে আমরা কে কোনটা কিভাবে নিচ্ছি। টেকনোলজি কখনোই খারাপ নয়। টেকনোলজি না থাকলে আমরা উন্নতি করতে পারতাম, যেতে পারতাম চাঁদে, মার্সে স্পেস পাঠাতে পারতাম। ধুর তোমার মার্স! কি করেছো মার্সে স্পেস পাঠিয়ে? ক্যান্সার সারাতে পেরেছো? আরে সে তো আপনি অন্য তর্কে চলে যাচ্ছেন। হাত নেড়ে উনি বললেন, তর্ক নয় হে। তোমাদের টেকনোলজি একটা জিনিসই করেছে, তা হলো পলিউশন অ্যান্ড নাথিং। তার মানে আপনি বলছেন পলিউশনের বাইরে আমরা কিছুই পাইনি? অয়ন বলল, না, কিচ্ছু পাইনি। হারাধন বাবু একদম ঠিক বলেছেন। গাছ নষ্ট হয়েছে, পাখিরা শেষ হয়েছে, এই তো হয়েছে। আরে বাবা, সেসব মানছি, কিন্তু এখনো হরপ্পা সভ্যতায় পড়ে থাকলে আমরা কি এত কিছু জানতে পারতাম যা জেনেছি? বলি, জেনে হয়েছেটা কি? ঠিকই তো বলেছেন হারাধন বাবু, কি হয়েছে এত জেনে? নাথিং। প্রবীণ হারাধন হেসে মাথা নেড়ে পিঠ চাপড়ালেন অয়নের। এই ছেলেটি বেশ বোজদার। সায়কের মাথায় মেজাজের পাড়া চচ্চর করে চড়ছিল। বাড়ি ফিরেও রইল গুম হয়ে। তাই একদিন গুম হয়েই বসেছিল। মা বাবা দুজনেই গেছে পিসির বাড়ি সিউড়ি। ভেবেছিল বন্ধুদের সঙ্গে দীঘা যাবে দুদিনের জন্য, কিন্তু ক্যান্সেল করতে হলো বাবা মার যাওয়ার কারণে। পিসিদের গ্রামের বাড়িতে গরুর বাচ্চা হয়েছে, তাই দেখার জন্য মা বাবা ছুটল হরিণ ছানার মতন। কি দেখার জিনিস! বাছুর দেখতে গেল দুজনে। মুড ঠিক ছিল না, তাই বসেছিল গোমড়ামুখী। সেই সময় দরজায় টিংটং। আই হলে চোখ রাখতেই বুকটা ধক করে উঠল। অপর্ণা এক ঝটকায় পাল্লাটা টেনে খুলল। এখন হাসছে ক্যাবলার মতন। আরে আপনি? অপর্ণা ওর হাতের বাটিটা দেখিয়ে বলল, চিলি চিকেন, আমি বানিয়েছি। দরজা ছেড়ে দাঁড়ালো সায়ক, ব্যস্তভাবে এদিক ওদিক করছে। অপর্ণা বলল, এই বাটিটা যদি খালি করে দেন প্লিজ। ও শিওর। বাটিটা অপর্ণার হাত থেকে আলতোভাবে নিয়ে রান্নাঘরে ছুটল। কিন্তু রান্নাঘরে এসে মনে হচ্ছিল অপর্ণা বুঝি কোনো পাজল সলভ করতে দিয়েছে। জন্মে রান্নাঘরে পা মারায় না সায়ক। কোথায় কি থাকে, কোথায় কি রাখে, কিছুই বুঝে উঠতে পারছে না। শেষমেশ বাসন রাখার ক্যাবিনেট থেকে একটা ঢাউস নন স্টিকারের কড়া বের করেছে। সচরাচর মাকে চিকেন কড়াইতেই রাখতে দেখে। আর তখনই খিলখিল হাসির শব্দে বুকটা ছ্যাঁত করে উঠল। দরজার সামনে অপর্ণা, মুখে হাত দিয়ে হাসছে। আপনি কি রান্না করতে বসবেন নাকি? অপরিতুভ মুখে সায়ক মাথা চুলকালো। থাক, আপনাকে বাটি খালি করতে হবে না, আমি বরং পরে এসে নিয়ে যাব। অপর্ণা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর বলল, সায়ক, আজ চিলি চিকেন কেন নিয়ে এলাম বলুন তো? ভুরু তুলে সায়ক জানতে চাইল, কেন? আমার জব হয়ে গেছে। ওয়াও, কনগ্রাটস। তবে আমি আরেকটু বেশি এক্সপেক্ট করেছিলাম। মানে? চোখ বড় করলো অপর্ণা। আমরা বাইরে গিয়েও সেলিব্রেট করতে পারতাম। মানে ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি অবজেকশন। সায়ক ইতস্তত করেই বলল, নো নো, নট অ্যাট অল। ওয়েল, তবে এই সানডে? ফাইন, ডান। আমি বাস স্ট্যান্ডে মিট করব। ওকে, ডান। দরজা দিয়ে দিল সায়ক, কিন্তু তার সঙ্গে যেন একসঙ্গে অনেকগুলো জানলা খুলে গেল। বড় করে নিঃশ্বাস নিল সায়ক। বুকময় উঠছে রঙিন প্রজাপতি। আর সেই প্রজাপতিদের দাপাদাপি চলল রবিবার পর্যন্ত। অপর্ণা দাঁড়িয়েছিল বাস স্ট্যান্ডে, ওই আধ ভাঙা দাঁতের মনকাড়া হাসি। নুডলসের মতন সামনে চুলগুলো হাওয়ায় উঠছিল এলোমেলো। ওর যত কাছে এগোছিল তত বুকে ধুকপুকুনি বাড়ছিল সায়কের। চোখে মুখে হাসলো অপর্ণা। ওয়াও, ওয়ান টাইম। তোমাকে দাঁড় করিয়ে রেখে কি আর ইমেজে ফাটল ধরাতে পারি? উফস, সরি, তুমি বলে ফেললাম। ডু ইউ মাইন্ড যদি আমি? আরে আরে শিওর। আমরা কি আপনি আজ্ঞের জামানায় আছি? ইয়া, রাইট। নাও। নাও হোয়াট? ভুরু তুলল সায়ক। কোথাও বসা গেলে কেমন হতো? আবার সেই মনকাড়া হাসি। দুজনে ঢুকলো কফি শপে। চলল বিস্তর আড্ডা। অপর্ণা বলছিল, শুনছিল সায়ক। অপর্ণার স্কুল লাইফ, কলেজ জীবন। ভাগলপুরে ছিল একরকম জীবন।
কলকাতায় তেমন ভালো লাগছিল না, তবে এখন মন বসছে ধীরে ধীরে। আরো কত কথা বলছিল অপর্ণা। সায়ক কি শুনেছে ছাই? ও তো তখন দেখছে অপর্ণার চুলে আঙুল পেঁচানো, হঠাৎ করে চোখ বড় করা, সরু করে কাজল পরা চোখে কখনো বিস্ময়, কখনো আবেগ, কখনো হাসি। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ? তোমার কথাও বলো। এনি গার্লফ্রেন্ড? লাজুক হাসলো সায়ক, মাথা নেড়ে বলল, এখনো সিঙ্গেল। শুনে চোখে মুখে হাসলো মেয়ে। তারপর তো একরকম রুটিন করে দেখা করা, পুরো সপ্তাহ ধরে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা, হোয়াটসঅ্যাপে মেসেজ, সপ্তাহান্তে চুটিয়ে ঘোরাফেরা, মিলিনিয়াম পার্কে হাতে হাত ধরে বসা, সিনেমা হলে সায়কের কাঁধে মাথা রেখে অপর্ণা, মোহিত কোনো এক রোমান্টিক সিনে, কখনো চিপসের প্যাকেট থেকে চিপস তুলে মুখে দিচ্ছে অপর্ণা, হাসছে খিলখিলিয়ে। দিনগুলো চলছিল বর্ষার রিমঝিম তালেই, চলছিল ছন্দেই। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন হলো অপর্ণার কথাতে। সন্ধ্যের মিলিনিয়াম পার্ক, বেশিরভাগ কপত কপতি বসে আকাশপানে চেয়ে, অপর্ণা চুলগুলো উঠছিল ঠান্ডা বাতাসের দোলায়। অপর্ণার হাত সায়কের হাতে। হঠাৎ করেই অপর্ণা বলল, সায়ক, খুব বিশ্রী একটা সিচুয়েশন তৈরি হয়েছে। কি হয়েছে? সায়কের কপালে ভাঁজ পড়ল। ফস করে একটা শ্বাস ফেলে অপর্ণা বলল, ইউ নো মাই দাদু, কিরকম একগুঁইয়ে আর জেদি গোছের। সেরকম ভাবে তোমার দাদুকে না চিনলেও বুঝেছি উনি নিজে যেটা বোঝেন তাতেই অনড় থাকেন। এক্স্যাক্টলি, তাকেই তো জেদি বলে। এখন উনি গোঁ ধরেছেন আমায় বিয়ে দেবেন, অ্যান্ড তোমার উপর ওনার অযথা একটা রাগ আছে। আমি সত্যিই জানি না আসল কারণটা কি, কিন্তু এখন উনি ঠিক করেছেন যে অয়নই নাকি আমার জন্য পারফেক্ট। চিন্তা করতে পারছো? ওই অয়ন, ওই পাড়ার ছেলেটা, মানে দাদুর ল্যাংবট। শুনেই মেজাজটা খিঁচড়ে গেল। সায়ক গম্ভীর হলো মুহূর্তে। আর তুমি কি করতে চাও এখন? আমি আবার কি করব? প্রবলেমে পড়েছে বলেই না তোমার সঙ্গে শেয়ার করছি। উনি কোনোদিনও আমায় মেনে নেবেন না। কিন্তু কেন? কেন বলো তো? ইউ ক্যান সে জেনারেশন গ্যাপ। ওনার এই মডার্ন টেকনোলজি ইউজার ফ্রেন্ডলি ডিভাইস কিচ্ছু পছন্দ নয়। ডিভাইসগুলো নাকি ফ্রেন্ডসদের দূরে সরিয়ে দিচ্ছে। আমন সায়ক, জেনারেশন গ্যাপ কি আর অয়নের সঙ্গে নেই? আর কিছুটা হলেও কি সত্যি নয় যে মোবাইল মানুষকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে? আমরা একঘরে থেকেও কেউ কারোর সঙ্গে কথা বলি না, অল বিকজ অফ দ্য স্মার্টফোন। অপর্ণা ফোনটা হাতে নিয়ে নাড়াচ্ছে। সায়ক বলল, তবে আর কি, অয়নের গলাতেই মাল্যদানটা করো, আমি চললুম। ওয়াও, এই তোমার প্রেম? আমাকে পাওয়ার কোনো ইচ্ছেই নেই? মানে হলে হলো, না হলে যেতে দাও। আই কান্ট বিলিভ ইট সায়ক। রাগে রাগে উঠে পড়ল অপর্ণা। হাঁটা ধরেছে। সায়ক এতটা সিরিয়াস হয়ে যাবে ব্যাপারটা বোঝেনি। অয়নের নামটা শুনলেই মাথাটা গরম হয়ে যায়। তার উপর অপর্ণার দাদু হারাধন মিত্রর অয়ন প্রীতি যেন সেই ধামাচাপা দেওয়া তপ্ত মেজাজটাকে আরো উস্কে দেয়। তাই একরকম রাগে চোটেই বলে ফেলেছিল, যাও না, অয়নের গলাতেই মালাটা দাও। কিন্তু ব্যাপারটা বেগতিক দেখে সামলে দিতে ফিল্ডে নেমে পড়ল। সরি সরি সরি। সামনে এসে দাঁড়ালো অপর্ণার, কান ধরে বলল, স্লিপ অফ টাং বলে ফেলেছি। আই লাভ ইউ ইয়ার। তবে ওই বুড়ো, বলে শুধরে নিল নিজেকে। বুড়ো শোনা মাত্র অপর্ণার চোখ মুচকে গিয়েছিল। বলল, মানে দাদু যে বড্ড রিজিড, ওনাকে বাগে আনা। একটা সলিউশন দিতে পারি। মুখ গোমড়া করে বলল অপর্ণা। কি? তার সলিউশন যেটা বলল অপর্ণা, সেই পথে গেলে এই সমরে জিত কেবল সায়কেরই। তখন রাজকন্যাকে পেতে আর কতক্ষণ। অনেকদিন পর আজ ক্লাবে ঢুকলো সায়ক। অপর্ণা তো সব ভুলিয়েই দিয়েছিল, আবার মনেও পড়ালো ওই অপর্ণাই। ক্লাবে ঢুকতেই চোখ পড়লো অয়ন আর হারাধন বাবুর উপরে। ব্যাটার প্রথম দিন থেকে তবে ওই প্ল্যান ছিল, বুড়োকে পটিয়ে নাতনি হাসিল। অনেক ঘোরেল মাল বাবা তুমি অয়ন। কিন্তু বেটা, তুই কিভাবে জানবি ভালোবাসার জয় কাকে বলে? এখন সায়ককে জিততেই হবে, তা না হলে অপর্ণাকে কিভাবে মুখ দেখাবে? ওকে তো বলেই এসেছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ জানেমন। আগে আগে দেখো আমার জাদু। আরাধন বাবু লেকচার দিচ্ছেন, অয়ন মন দিয়ে মাথা দুলিয়ে শুনছে। ইচ্ছে করেই মোবাইলে জোরে জোরে কথা শুরু করলো সায়ক, যাতে হারাধন বাবু ডিস্টার্ব হয়। এবং তাই হলেনও। এই যে, একটু আসতে। চলে এলো সোসাইটির মেলবন্ধনের মাঝে ঘুণ ধরানো পোকা। ননসেন্স। সায়ক মোবাইল কান থেকে আলগা করে বলল,
কেন শুধু শুধু ডিজিটাল দুনিয়াটাকে দোষ দিচ্ছেন হারাধন বাবু? আপনার মাথায় কে যে ঢুকিয়েছে মোবাইল সর্বনাশ করলো কে জানে। দীর্ঘশ্বাস ফেলে সায়ক বেঁকা চোখে তাকালো অয়নের দিকে। সরু গোঁপের রোগাটে চেহারার অয়নের রিমলেস চশমার পিছনের খুদে খুদে চোখ দুটো পিটপিট করল। হারাধন বাবু স্বভাবসিদ্ধভাবে মুখ খিঁচিয়ে বললেন, কে আবার বলবে? এই তোমরা, তোমাদের মতন ছেলে ছোকরারা, যারা বড়দের কথার গুরুত্ব না দিয়ে পড়ে থাকো ওই যন্ত্রটার ভিতরে মুখ ঢুকিয়ে। কে মরলো কে বাঁচলো কার কি হলো তার খোঁজ নেওয়ার দরকার নেই। কে মামা কে মাসি কে দাদু সব চুলোয় যাক, আমি রইলুম আমার দুনিয়া নিয়ে মশগুল। এই তো করো তোমরা, তোমাদের মতন যন্ত্রে আসক্ত ছেলেপুলেরা। এটা আপনার ভুল ধারণা। আপনি জানেন এই একটা মোবাইল আমাকে আমার কত হারিয়ে যাওয়া বন্ধুকে পাইয়ে দিয়েছে। সেই কোন ছোট্টবেলার বন্ধু ভোম্বল, এখন চাকরি করে কোথায় জানেন? উরুগিয়ে। কিন্তু এখন, এখন আমি দিব্যি ওর টাচে আছি। শুনে ভদ্রলোক থমকালেন, হঠাৎই যেন মিয়ে গেলেন। আর কথা বাড়ালেন না, চুপ করে রইলেন। সায়ক বুঝল তীর নিশানে পেলাগা। ঠিক তার পরের দিন বুড়ো যখন গার্গল করছিল, তখন সামনে রাস্তাটা দিয়ে জগিং করতে করতে বারবার এদিক থেকে ওদিকে ছুটছিল সায়ক, বেশ করে জুতোর শব্দ তুলেই। টোপ ফেলার মতনই আজও উঠে পড়েছে সকাল সকাল। একবার যদি হাঁকেন হারাধন, এই শুনবে? পা গাড়ির ব্রেক কষালো সায়ক। এই তো চাইছিল। জ্যাকেটের হুডটা মাথায় চাপিয়ে ছান্দিক গতিতে পা মিলিয়ে ছুটতে ছুটতে এলো সায়ক। বলুন। গলা ঝেড়ে হারাধন মিত্র ইতস্তত করে বললেন, ওই যে কি যেন বলছিলে কাল। কি বলুন তো? সায়ক না বোঝার ভান করল। বিরক্ত হলেন হারাধন। আহ, ওই যে মোবাইলে ধরেছে সেই যে ভোম্বলকে নাকি কে উড়ুগিয়ে থাকে। ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আপনার কি উরুগুয়ের টিকিট লাগবে? মানে যাবেন নাকি? আরে দূর তোর টিকিট। আর একটু ঘন হলেন হারাধন। মোলায়েম স্বরে বললেন, মানে তোমার ওই মোবাইল, যাকে বলবো তাকে কি খুঁজে দিতে পারবে? বুড়ো কুঁচকে সায়ক ভাব করলো চিন্তিত হওয়ার, কিন্তু জানে তো সবই। বুড়ো খোঁজ করছে লাবণ্যময়ীর। ছেলেবেলায় এক পাড়ায় থাকতো, বাল্য প্রেমিকাও বলা চলে। মাসতুতো কোনো এক দিদির মুখে নাকি রিসেন্ট শুনেছেন লাবণ্যময়ীর হাজব্যান্ড প্রয়াত হওয়ার পর ছেলে বউয়ের সঙ্গে এই কলকাতাতেই আছেন। কিন্তু কোথায় তা জানা নেই। বুড়োর নাকি বড় সাধ তাকে একবার সচক্ষে দেখা। তার সেসব রিসার্চ সায়কের করাও হয়ে গেছে। সহযোগী অবশ্যই অপর্ণা। নাম ঠিকুজি সব বের করা হয়েছে। আর সবচাইতে চমকপ্রদ ব্যাপার হচ্ছে প্রবীণার ফেসবুকে অ্যাকাউন্ট আছে। আর সেটা যেন সায়কের কাছে ঈশ্বরের আশীর্বাদ। তাই ভুরু কুঁচকে একবারে অবুঝ হওয়ার ভান করে বলল, কি রকম বলুন তো? এই ধরো আমি যদি একটা নাম বলি। শর্টসের পকেট থেকে মোবাইলটা বের করে সায়ক বলল, বলুন, দেখতে পারি, তবে টাইম কনজিউমিং এর ব্যাপার। সে লাগুক সে লাগুক, তুমি শুধু যদি বের করতে পারো। কি নাম? লাবণ্যময়ী। বিয়ের আগে তো ঘোষ ছিল, পরে বোধহয় গুহ হয়েছিল। দেখো দেখি, লাবণ্যময়ী গুহ। খোঁজা তো ছিলই আগে থেকে, তাও এতাল বেতাল সার্চ মেরে শেষে হাজির করা হলো আসল আসামিকে। প্রোফাইল পিকচারখানা হারাধন বাবুর সামনে ধরল সায়ক। দেখুন তো ইনি কিনা। চোখ কুঁচকে হারাধন বাবু বললেন, এখানে বড় রোদ্দুর, ঠিক পরিষ্কার দেখা যাচ্ছে না। একবার যদি ভিতরে। চোখ তুলে সায়ক বলল, চলুন। অপর্ণাদের বসার ঘরে সায়কের গা ঘেঁষে বসে হারাধন মিত্র, চোখ সায়কের মোবাইলে। স্থির চোখে দেখছে লাবণ্যময়ী দেবীর প্রোফাইল পিকচার। হেসে ফেললেন বাচ্চা ছেলের মতন। বললেন, এই তো সেই লাবু। আমি ছেলেবেলায় ডাকতাম লেবা। কি রেগে যেত শুনে। তাই এর সঙ্গে যদি দেখা করতে চাই, তবে কি করতে হবে? এক চিলতে হাসলো সায়ক। সবকিছু ঠিকঠাক করেই রেখেছিল। এবার হারাধন বাবুকে বশ করতে পেরে সোজা কবজা করলো লাবণ্যময়ীকে। ওনাকে ফেসবুক থেকে মেসেঞ্জারে যোগাযোগ করে নিজের আর হারাধন বাবুর পরিচয় জানিয়ে রাখলো ঠিকানা। তারপর বাইকের পিছনে বুড়োকে বসিয়ে মোবাইলের জিপিএস দেখে দেখে বুড়োকে নিয়ে গেল লাবণ্যময়ীর বাড়ি। বাল্যবান্ধবী বা বাল্যপ্রেমিকাকে দেখে হারাধন বাবুর ভিতরের আবেগের কম্পনটুকু যেন বুঝতে পারছিল সায়ক। ভদ্রমহিলা এককালে সুন্দরী ছিলেন, তা ভেঙে যাওয়া গড়ন দেখলেও বোঝা যায়। দুজনের গল্প হলো কত। জাম গাছ, আম বাগান, পুকুর পাড়, অমুকের বাড়ি তমুকের নাম। ভদ্রমহিলার বাড়ির লোক খাবার দাবারের ব্যবস্থা করেছিল প্রচুর। পেট পুড়ে খেয়ে যখন বাড়ি ফিরছিল দুজনে,
তখন হারাধনবাবু যেন স্মৃতি লেনের বাসিন্দা। 48 নাম্বার বাসন্তী চ্যাটার্জি লেনে ঢুকে বাড়ির সামনে আসতে সায়ক বাইক থেকে নেমে প্রশ্ন করল, তবে হারাধনবাবু কি বলবেন? ডিজিটাল দুনিয়া কি দূরে সরায় না কাছে আনে? সায়কের কাঁধে হাত রেখে হারাধনবাবু বললেন, দাদু? হ্যাঁ? সায়ক চমকালো। সায়কের কাঁধ থুপে হারাধন মিত্র বললেন, আমাকে তুমি দাদু বলো সায়ক, যেমনটা বলে অপর্ণা। ব্যাস, আর কি, কেল্লা ফতে। বাকিটা ম্যানেজ করেছে অপর্ণা। সায়কের ডিগ্রি, চাকরি, বাড়ির কালচারের গুণ গাইলেন অপর্ণার মাতাশ্রী অনুসুয়া। আর অপর্ণা মিটিমিটি হেসে বলল, মুখোমুখি বাড়ি আমার ফার্স্ট প্রেফারেন্স, শুধু সেই জন্যই আমি সায়ককে চুজ করব। সে কথা শুনে হেসেছেন অনুসুয়া। কারণটা যে তার পুরোটাই জানা ছিল। কাকলিয়ার অনুসুয়াও তলে তলে জানতেন সব। একই পাড়ায় ছেলে মেয়ে প্রেম করছে জানতে কি আর বাকি থাকে মায়েদের? তাই রাজিই ছিল সবাই। আসল নারাজ ব্যক্তি এখন আনন্দে নাচছে। বিয়েতে বলবে যে লাবণ্যময়ীকে। 48 নাম্বার বাসন্তী চ্যাটার্জি লেনে ঢুকতেই আজ সানায়ে সুরেলা ধ্বনির ছোটাছুটি, লাইটের ঝলমল চাদরে আলোর লুটোপুটি, মেয়েদের খিলখিল হাসি, আর রজনীগন্ধা গোলাপের মিলমিশ গন্ধে ছড়াছড়ি। বিয়ের সাজে অপর্ণা তো একেবারে লক্ষ্মী ঠাকুর। সাদা ধুতি পাঞ্জাবিতে সায়কও তো স্বয়ং বিষ্ণু। ছাতের প্যান্ডেলে হইচই আর খাবারের গন্ধে মম। সবাই বলাবলি করছিল মাটন কোরমাটা বেশ ভালো হয়েছে। সেই রোতেই বসে খাচ্ছিল অয়ন। শুধু পাশের জয়ন্ত জেঠু যখন চাটনি চাটতে চাটতে বললেন, টেস্টটা একদম অন্য রকমের না? সে কথার আর উত্তর দিতে পারল না বেচারা, শুধু দীর্ঘশ্বাস ফেলল। কেন যে বিয়ে বাড়ির মেনু সবকটা আইটেমই একেবারে বিস্বাদ লাগছিল বেচারার। এতক্ষণে শুনলেন রিমা বিশ্বাসের লেখা গল্প 48 নাম্বার বাসন্তী চ্যাটার্জি লেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।